গাইজ আসসালামু আলাইকুম। আজ আমরা অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আমরা গতদিন আলোচনা করেছি পরমাণুর গঠন নিয়ে এবং আমরা সর্বশেষ দেখেছি যে পরমাণুর গঠন কীরকম হবে। পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করে। এবং আমরা আরেকটি বিষয় জানি যে পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে আরও দুইটি কণা, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে কক্ষপথে কি থাকে? আমাদের কক্ষপথে থাকে ইলেকট্রন এবং নিউক্লিয়াসে থাকে নিউট্রন ও প্রোটন। এখন আজকে আমাদের যে আলোচনার বিষয় হবে তা হচ্ছে যে এই ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে এবং এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে। একটি মৌলের ধর্ম তার ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে কি করে না সেটা আমরা দেখব। এবং সবশেষে আরেকটি মজার বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অনেকেরই কনফিউশন লাগে যে একটি অ্যাটম যখন একটি ইলেকট্রন দান করে তখন দেখা যায় যে তার উপরে আমরা ধনাত্মক বা পজিটিভ চার্জ দেই এবং যখন কেউ গ্রহণ করে তার উপরে ঋণাত্মক চার্জ দেই। কেন এবং কী কারণে এগুলো আমরা দেই, এভাবে দেই যে পজিটিভ বা নেগেটিভ কী জন্য দেই আমরা সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনায় আমরা ফিরে আসি। তো আমরা প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস নিয়ে। এই ইলেকট্রন বিন্যাস অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, কারণ যারা নবম দশম শ্রেণীতে গিয়ে সায়েন্স নিয়ে পড়বা তাদের জন্য অবশ্যই ইলেকট্রন বিন্যাস রসায়নে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো ভিডিওটিকে না টেনে সম্পূর্ণভাবে দেখো। ইলেকট্রন বিন্যাস জানার আগে আমাদের একটি রুল আছে বা একটি ল আছে যে একটি কক্ষপথে আমরা যে দেখলাম যে একটা যদি পরমাণুর এটা হচ্ছে নিউক্লিয়াস এবং বিভিন্ন কক্ষপথ হয়, এই কক্ষপথে কি সংখ্যক ইলেকট্রন থাকবে? ইলেকট্রন থাকবে হচ্ছে আমাদের 2n² সংখ্যক। এখন বলতে পারো যে এখানে এনটা কি ভাই? এনটা হচ্ছে কক্ষপথের সংখ্যা। এনটা আমাদের কি? কক্ষপথ। এটাকে হচ্ছে কখনো শেলও বলা হয়ে থাকে, যেমন প্রথম কক্ষপথকে বলা হয় কে শেল, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল শেল, তৃতীয় কক্ষপথকে বলা হয় এম শেল। এভাবে আমাদের যতগুলো স্তর বাড়বে ততগুলোকে কে এল এম এন এভাবে আমরা লিখতে পাবো। তাহলে এই প্রথম কক্ষপথের জন্য আমরা গতদিন মনে হয় আলোচনা করছিলাম যে প্রথম কক্ষপথের জন্য এনের মান হচ্ছে 1, দ্বিতীয় কক্ষপথের জন্য হবে এনের মান 2 এবং তৃতীয় কক্ষপথের জন্য এনের মান হবে 3। এখানে আর কিছুই না, শুধু কক্ষপথ প্রথম হলে প্রথম মানে 1, আমরা জানি প্রথমে 1 থেকে শুরু হয়। প্রথম হলে এনের মান 1, দ্বিতীয় হলে এনের মান 2 এবং তৃতীয় হলে এনের মান 3। আমরা যদি এই মানগুলো যদি আমরা এই যে সূত্রটা আছে এখানে যদি বসাই তাহলে প্রতিটা কক্ষপথে কী সংখ্যক ইলেকট্রন থাকবে তা আমরা বের করতে পারবো। যেমন যদি আমরা বলি যে প্রথম কক্ষপথে তাহলে কয়টি ইলেকট্রন থাকবে, তাহলে আমরা এই সূত্রে বসাবো। তাহলে প্রথম কক্ষপথের জন্য আমরা এনের মান কত পেলাম? এনের মান হচ্ছে আমাদের 1। তাহলে এই প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2টি। দ্বিতীয় কক্ষপথে 2টি কীভাবে হলো? তাহলে দেখো 2 গুণন এনের মান যদি 1 বসাই তাহলে 1-এর উপর স্কোয়ার আছে বা বর্গ করতে হবে, তাহলে 1-এর উপর বর্গ করলে 1ই হয়, তাহলে আলটিমেট হবে আমাদের 2টি। একইভাবে এনের মান 2 হলে আমাদের কী হবে? 2 গুণন 2-এর উপর স্কোয়ার 8টি। এনের মান যদি হয় আমাদের 3 তাহলে হবে 3-এর উপর স্কোয়ার, তাহলে 3 3 × 9, 9 2 × 18টি।
এভাবে আমাদের যত স্তর বাড়বে আমরা ইলেকট্রনগুলো বাড়তেই থাকবে। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে যে কিছু চিত্র দেওয়া থাকবে, সেখানে ইলেকট্রন সংখ্যা দেওয়া থাকবে, তোমাদের পরমাণুটা কি হবে বের করতে হবে। যদি এই বিষয়টি ভালোভাবে বুঝে না থাকো তাহলে ভিডিওটি আবার পেছন থেকে দেখা শুরু করো, তাহলে অবশ্যই বিষয়টি বুঝতে পারবে। তারপর আমি আবার রিপিট করছি একবার যে প্রথম কক্ষপথ বা কে শেলের জন্য প্রথম কক্ষপথকে কে শেল বলা হয়, অথবা এখানে এন এর মান হবে 1। দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল শেল, অথবা এর জন্য এন এর মান হচ্ছে 2। তৃতীয় কক্ষপথকে বলা হয় এম শেল, এর জন্য এন এর মান 3। এই এন এর মানগুলো যদি আমরা এই সূত্রে বসালেই আমরা একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তা আমরা বের করতে পারবো। আমরা কিছু উদাহরণ দিয়ে করলে আরও আমাদের ক্লিয়ার হয়ে আসবে। এর আগের ক্লাসে আমরা একটি ছক দিয়েছি, সে যে টেবিলটা দিয়েছি ওখানে আমাদের কিছু পরমাণুর লিস্ট দেওয়া ছিল, পারমাণবিক সংখ্যার লিস্ট দেওয়া ছিল। সেটা তোমাদেরকে পড়ে নিতে বলছিলাম আমি। যদি তোমরা পড়ে নিয়ে থাকো তাহলে তোমরা পরমাণুর যে সংখ্যা অনুযায়ী পরমাণু চিনতে অসুবিধা হবে না। যদি আমরা বলি যে সোডিয়াম পরমাণু, এই সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 11। তাহলে এখন এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? তাহলে আমরা জানি প্রথম কক্ষপথের জন্য এন এর মান 1, এবং যদি এন এর মান আমরা এই সূত্রে বসাই তাহলে আমরা পেয়েছিলাম সেখানে থাকে 2টি ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে আমার কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। এরপর যদি আমি বলি দ্বিতীয় কক্ষপথ, তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এন এর মান কত? এন এর মান হচ্ছে 2, এই সূত্রে বসালে হয় 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে আমার থাকবে হচ্ছে 8টি ইলেকট্রন। তাহলে এখন দেখো এখানে আমার প্রোটন, এখানে যে আমাদের এই পারমাণবিক সংখ্যা, এই পারমাণবিক সংখ্যাকে আমরা বলেছিলাম যে প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক সংখ্যা বলে থাকি। যেহেতু পারমাণবিক সংখ্যায় প্রোটন সংখ্যা বা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, তাহলে এর প্রোটন সংখ্যা হবে 11। আর আমরা জানি আধান নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস করতেছি তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কত হবে? 11ই হবে। তাহলে আমাদের দেখো, তোমার কাছে ধরো 10 টাকা আছে, তুমি প্রথমে 2 টাকা খরচ করে ফেললে প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে গিয়ে 8 টাকা খরচ করে ফেললা, তোমার কাছে ছিল 11 টাকা। তাহলে যে বাকি 1 টাকা থাকবে বা বাকি যে ইলেকট্রনটা থাকবে যাকে আমরা টাকার সঙ্গে তুলনা করছি, সেটি পরের কক্ষপথে চলে যাবে। এভাবেই এর ইলেকট্রন বিন্যাসগুলো করতে হবে। আমরা আরও 2-1টি উদাহরণ দিয়ে দেখলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে আসবে। যদি আমরা নিয়নের কথা বলি, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, অতএব এর ইলেকট্রন সংখ্যা এখানে 10টি আছে। তাহলে আমাদের প্রথম কক্ষপথে যাবে কয়টি? 2টি, এবং দ্বিতীয় কক্ষপথে যাবে কয়টি? 8টি। প্রথম কক্ষপথে 2টি, তাহলে হাতে থাকলো 8টি। আমার দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8টি, তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টি দিলাম। যেহেতু আমার হাতে আর কোনো ইলেকট্রন নেই, সেহেতু আমার পরের কক্ষপথে যাওয়ার কোনো অপশনেই আসে না। তাহলে আমাদের যদি এন এর মান যদি 3 হয়, মানে তৃতীয় কক্ষপথের জন্য আমাদের ইলেকট্রন সংখ্যা থাকবে তৃতীয় কক্ষপথে 18টি। আচ্ছা, এখন আমরা আরেকটি পরমাণু নিয়ে আলোচনা করি। যদি আমরা আর্গনের কথা বলি, তোমরা অবশ্যই জানো আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 বা 18। তাহলে এর আমরা এখন ইলেকট্রন বিন্যাস করলে কীভাবে হবে? তাহলে আমার মোট ইলেকট্রন কয়টি? 18টি। তাহলে আমি প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে দিলাম, আমার হাতে আর ইলেকট্রন থাকলো 16টি। এরপর আমি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে দেব। আমার হাতে ইলেকট্রন কয়টি আছে? 16টি ইলেকট্রন। তাহলে অবশ্যই আমি 8টি ইলেকট্রন দিতেই পাবো, আমার হাতে তো পর্যাপ্ত আছে, 8-এর থেকে অধিক আছে। তাহলে আমি দ্বিতীয় কক্ষপথে 8টি দিয়ে দিলাম। এই 8টি দিতে হবে দ্বিতীয় কক্ষপথে, কারণ এর ধারণ ক্ষমতায় 8টি, 8টির বেশি সে নিতে পাবে না। আর যদি অবশিষ্ট থাকে আমি বলেছি সেটা পরের কক্ষপথে যাবে। 8টি দেওয়া হলো। তাহলে আমাদের পরের যে ইলেকট্রন, তাহলে আমাদের ইলেকট্রন খরচ হয়ে গেছে কতটি?
10টি। তাহলে হাতে আর ইলেকট্রন কতটি থাকলো? 10টি শেষ হয়ে গেলে আর 8টি থাকবে। তাহলে তৃতীয় কক্ষপথের আমার ধারণ ক্ষমতা 18টি, কিন্তু আমার হাতে যেহেতু 8টি ইলেকট্রন আছে সেহেতু তৃতীয় কক্ষপথে আমার ইলেকট্রন যাবে কতটি? 8টিই যাবে। এই বিষয়গুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে বাসায় ততই ক্লিয়ার হয়ে আসবে। দেখি আমরা আর দুই একটা উদাহরণ নিয়ে আলোচনা করি। আমরা এবার কি নেব? ধরি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। আমি করার আগে তোমরা একটু নিজেরা চেষ্টা করে নিতে পারো যে কিভাবে হবে। হ্যাঁ, অনেকেই বুঝতে পেরে গেছো, আর যারা বোঝোনি তাদের জন্য আবার বলছি। আমার প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2টি, এই 2টি ইলেকট্রনেই ধারণ করতে পারবে। দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8টি, সুতরাং সে 8টির বেশি ধারণ করতে পাবে না। এবং তৃতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 18টি, সে 18টি ধারণ করতে পাবে। আমার হাতে আছে কতটি ইলেকট্রন? 60টি ইলেকট্রন। তাহলে আমার প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা আমরা এখানে দেখতেছি যে কতটি? 2টি। তাহলে আমরা প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে দেব, এবং তাহলে আমার হাতে থাকবে কতটি? 60টি থেকে 2টি গেলে আর হাতে থাকলো আমার 5টি ইলেকট্রন। দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা 8টি, সুতরাং সেখানে 5টি ইলেকট্রন হরহামেশাই কে ধরতে পাবে। তাহলে এটাই হচ্ছে এর ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসগুলো অবশ্যই তোমাদের ভালোভাবে জানতে হবে। এছাড়াও বিভিন্ন সময় পরীক্ষায় আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে এরকম চিত্র দিয়ে দিচ্ছে, দেওয়ার পর এখানে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দিয়ে তোমাকে বলতে পারে যে এটি কোন পরমাণু। এটি তোমাকে দিয়ে বললো যে এটি কোন পরমাণু, তখন তুমি কিভাবে বুঝবে যে আমার আসলে এই পরমাণুটা কী? এরপর সেটা বুঝতে হলে তোমাকে অবশ্যই প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে ইলেকট্রন কতটি আছে। এখানে আমার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 1 2 3 4 5 6। দ্বিতীয় কক্ষপথে আছে কতটি? 6টি। তাহলে 2টি আর 6টি, এই হচ্ছে আমার মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে এই দুটোকে আমি যোগ করলে কত পাবো? 8। এই দুটোকে যোগ করলে কত পাবো? 8টি ইলেকট্রন। আর আমরা কি জানি? ইলেকট্রনের সমান সংখ্যক আধান নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রনের সমান সংখ্যক থাকে প্রোটন সংখ্যা। তাহলে কি থাকবে? 8টি প্রোটন হবে। আর আমরা জানি প্রোটনের সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে 8টি যদি প্রোটন হয় তাহলে পারমাণবিক সংখ্যা কত? 8। তাহলে 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কোনটি? আমরা যদি দেখি তাহলে হচ্ছে 8 পারমাণবিক বিশিষ্ট মৌলটি হচ্ছে অক্সিজেন। একে হচ্ছে, এর প্রতীক হচ্ছে ও। অক্সিজেনকে ও দ্বারা প্রকাশ করা হয়। এটি হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। এরকম তোমার ইলেকট্রন সংখ্যার তারতম্য করে দিয়ে মৌলটি বলতে পারে। এরপর যদি আমরা দেখি, এখন তোমরা বলো দেখি এই পরমাণুটার এটি কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হতে পারে? হ্যাঁ, একইভাবেই আমরা করব। সরি, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। দ্বিতীয় কক্ষপথে আমরা কয়টি দিয়েছি? 1 2 3 4 5 6 7 8। এখানে একটি দিয়েছিলাম, 9টি দিয়েছিলাম, কিন্তু সেটা ভুল হবে, কারণ আমার দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতাই হচ্ছে দ্বিতীয় কক্ষপথের ধারণ ক্ষমতা আমার কতটি? দ্বিতীয় কক্ষপথে 8টি ধরতে পাবে। এখন যদি তোমাকে বলা হয় যে এটি কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস, তাহলে তোমাকে কোনো কিছু দেখতে হবে না, তুমি জাস্ট এখানে ইলেকট্রন কতটি আছে গণনা করে নিবা। যেমন হচ্ছে এখানে ইলেকট্রন আছে কতটি? প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 1 2 4 6 8টি। দ্বিতীয় কক্ষপথে আমার ইলেকট্রন আছে 8টি, এবং তৃতীয় কক্ষপথে আমার ইলেকট্রন আছে কয়টি?
একটি। তাহলে এগুলোকে কি করতে হবে, ইলেকট্রনগুলোকে যোগ করে দিতে হবে। ইলেকট্রনগুলো যোগ করলে আমার কত আসতেছে এখানে 11। 11টি কি ইলেকট্রন। আমরা জানি ইলেকট্রনের সমান সংখ্যক প্রোটন, প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে এটাই প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা যেটা সেটাই পারমাণবিক সংখ্যা। তাহলে 11 পারমাণবিক সংখ্যা তুমি যদি জানো যে কোনটি কার পারমাণবিক সংখ্যা 11, তাহলে তুমি অবশ্যই মূল্যটিকে আইডেন্টিফাই করতে পারবা। তাহলে 11 পারমাণবিক সংখ্যা হচ্ছে সোডিয়ামের। তাহলে এটি হচ্ছে আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। একইভাবে যে কোনো পরমাণুর যদি তোমাকে বলা হয় যে কোনটির ইলেকট্রন বিন্যাস কত হবে, তাহলে তোমরা আশা করি বের করতে পারবা। এই গেল হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে কথাবার্তা। তো আমি আবার একটু রিভিউ করতেছি বিষয়টাকে, কারণ এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। 8 বলো, তুমি 9, 10 বলো, 9, 10-এ গিয়ে যদি তুমি সায়েন্স নিয়ে পড়ো অথবা হায়ার লেভেলে যাও, তোমাকে এই যে বেসিক যে জিনিসটা, এটা অবশ্যই জানতে হবে। আমরা রাদারফোর্ডের পরমাণু অনুযায়ী বোরের সর্বশেষ মডেল অনুযায়ী জানি কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকবে এবং প্রতিটি কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে। সেটা আমরা জানি এই ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়, কারণ আমরা প্রতিটি কক্ষপথে আমার ইলেকট্রন থাকে কতটি 2n² সংখ্যক। কত সংখ্যক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। তাহলে প্রথম কক্ষপথের প্রথম কক্ষপথ অনুযায়ী n এর মান কত 1, তাহলে সেখানে ইলেকট্রন ধরতে পারে ধারণ ক্ষমতা তার 2টি। দ্বিতীয় কক্ষপথে n এর মান 2, তার ধারণ ক্ষমতা 8টি। তৃতীয় হচ্ছে 18টি। তোমাদের এই কয়টি 3 পর্যন্ত জানলেই তোমাদের অষ্টম শ্রেণীতে হয়ে যাবে। এখন তারপর আমরা ইলেকট্রন বিন্যাস করেছি। এই প্রথম কক্ষপথ আমরা এটা সোডিয়াম যেহেতু বলেছিলাম, তাহলে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রথম কক্ষপথে থাকলো 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে 1টি। এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা। এখন আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। ইলেকট্রন বিন্যাসের উপরেই মূলত একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে আমরা তার ধর্ম কীরকম হবে আইডেন্টিফাই করতে পারবো। যেমন ধর্মটি নিষ্ক্রিয় হবে নাকি সক্রিয় হবে, এটি আমরা ইলেকট্রন বিন্যাস দেখেই বলতে পাবো। এখন আমরা কিভাবে তাহলে বলবো যে একটি পরমাণু কখন নিষ্ক্রিয় আর কখন সক্রিয়। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি যে কয়টি ইলেকট্রন থাকার কথা সে কয়টি থাকে, তাহলে সেটি সাধারণত নিষ্ক্রিয় হয়। যেমন যদি আমরা বলি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে পারমাণবিক সংখ্যা 2, তাহলে আমরা যদি এর ইলেকট্রন বিন্যাস করি, কেন্দ্রে কি থাকবে নিউক্লিয়াস এবং প্রথম কক্ষপথে 2টি, তাহলে দ্বিতীয় কক্ষপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটি এর প্রথম কক্ষপথ, এটি তার শেষ কক্ষপথ। তাহলে শেষ কক্ষপথে 2টি থাকার কথা ছিল, 2টিই আছে, তাহলে হিলিয়াম অবশ্যই নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এরপর যদি আমরা আরেকটি এখানে কথা আছে যে অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণুগুলো অনেক স্থিতিশীল হয়। এদেরকে অনেক নিষ্ক্রিয় অবস্থায় তারা পরিবেশে তাদের পাওয়া যায়, তারা ও অবস্থায় থেকে যায়। আর প্রতিটি মৌলই সবারই একটা প্রবণতা থাকে যে তারা এই নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। কারণ কি? কারণ সবাই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। এখান থেকে আমরা মৌলে যদি যে কতটি ইলেকট্রন থাকার কথা সেটিই থাকে, অথবা যদি তারা শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, তাহলে তারা নিষ্ক্রিয় হয়। আর যাদের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে, তাহলে তারা অবশ্যই নিষ্ক্রিয় হবে। আর বাকি সবার যাদের শেষ কক্ষপথে 8টির অপেক্ষা
কম বা বেশি থাকে তাহলে তারা ইলেকট্রন গ্রহণ করতে, কারণ তাহলে তারা কি হয়, সক্রিয় হয়। আর কেউ সক্রিয় অবস্থায় থাকতে চায় না, তারা সবাই নিষ্ক্রিয় অবস্থায় যেতে চায়। তখন তারা কি করবে, সেই শেষ কক্ষপথের ইলেকট্রন দান করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যেমন আমরা একটি উদাহরণ নেই, সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। তাহলে এখানে আমরা দেখতেছি এর শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন, একটি ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটি থাকার কারণে সোডিয়াম এখন কি আছে, সক্রিয় অবস্থায় আছে। এখন নিষ্ক্রিয় অবস্থায় যেতে চাবে, তাহলে তাকে কি করতে হবে, এই শেষ কক্ষপথে হয় তাকে 7টি ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা এই শেষ কক্ষপথে যে একটি ইলেকট্রন আছে তাকে দান করে দিতে হবে। কিন্তু 7টি ইলেকট্রন গ্রহণের তুলনায় একটি ইলেকট্রন দান করা অতি সহজ, যার ফলে কি করবে, সে একটি ইলেকট্রন দান করে দেবে। আর যখন দান করবে তখন সে আর সোডিয়াম অবস্থায় থাকবে না, তখন তার উপরে একটি ধনাত্মক চার্জ দিতে হবে। এর পারমাণবিক সংখ্যা 11, কিন্তু এর ইলেকট্রন তখন থাকবে 2, 8। এটি অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় থাকে, কারণ তার শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে থাকে তার এখন আছে 8টি, এই অবস্থায় ছিল 1টি। এই যে সোডিয়াম ইলেকট্রনটা দান করলো, ইলেকট্রন দান করার মাধ্যমেও তারা কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। এই যে দান করার ফলে যে ধনাত্মক চার্জ তৈরি হলো, এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট মৌলের পরমাণুটাকেই বলা হবে ক্যাটায়ন। একে কি বলা হবে, একে বলা হবে ক্যাটায়ন। এখন যদি আমরা অপরদিকে ক্লোরিনের কথা বলি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আমরা জানি 17, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 7। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা 8টি দিয়েছি, হাতে থাকলো আর 7টি ইলেকট্রন, তাহলে সেটি শেষ কক্ষপথে চলে গেল। শেষ কক্ষপথে এখন আমার কতটি ইলেকট্রন আছে, 7টি। এখানে আমার 8টি ইলেকট্রন পূরণ করতে হলে শেষ কক্ষপথের আর কয়টি ইলেকট্রন প্রয়োজন, তার আর প্রয়োজন 1টি ইলেকট্রন, অথবা সেই 7টি ইলেকট্রন ত্যাগ করে তার সামনে দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ বা শক্তি স্তর যাই বলো, সেখানে 8টি হতে পারবে। আমরা এখানে যেমন বললাম যে একটি ইলেকট্রন দান করা যতটা সহজ, 7টি ইলেকট্রন গ্রহণ করা ততটা সহজ নয়। একইভাবে এখানেও তার উল্টা কথা, যে এখানে 7টি ইলেকট্রন দান করা অতটা সহজ নয়, কিন্তু একটি ইলেকট্রন অতি সহজেই দান করতে পারে। এই বিষয়গুলো আসলে কেন একটি ইলেকট্রন সহজেই দান করতে পারে আর 7টি ইলেকট্রন সহজেই গ্রহণ করতে পারে না, এগুলো তোমরা পরবর্তীতে নবম শ্রেণীতে গেলে বুঝতে পারবে। তাহলে সে কি করবে, সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। যখন এই ইলেকট্রনটা গ্রহণ করলো, তখন আর তাকে আমরা আগের অবস্থায় লিখতে পাবো না, ইলেকট্রন গ্রহণ করলে দিতে হয় নেগেটিভ চার্জ। ইলেকট্রন দান, একটু পর লিখছি আমি, ইলেকট্রন দান করলে হয় পজিটিভ এবং ইলেকট্রন গ্রহণ করলে হয় নেগেটিভ। এর পারমাণবিক সংখ্যা 17ই থাকবে, তাহলে তখন তার ইলেকট্রন বিন্যাসটি দাঁড়াবে 2, 8, 8। এটি হলো তার সে অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এই অবস্থায় সে অনেকটা স্থিতিশীল অবস্থায় থাকে। এবং এই যে স্পিসিসটা আমার তৈরি হলো, এই যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট যে পরমাণুটা তৈরি হলো, একে বলা হয় অ্যানায়ন। একে কি বলা হয়, একে বলা হয় অ্যানায়ন। অনেক সময় পরীক্ষায় ক্যাটায়ন কি অ্যানায়ন কি আসে, তোমরা এই বিষয়টি ভালোভাবে দেখে নিবা, যে যখন কেউ ইলেকট্রন দান করে তখন তার মধ্যে যে ধনাত্মক চার্জ তৈরি হয়, সেই ধনাত্মক চার্জ বিশিষ্ট মৌলটাকে বা পরমাণুটাকে বলা হয় ক্যাটায়ন। আর যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে যায়, সেই ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণুটাকে বলা হয় অ্যানায়ন। এই ক্যাটায়ন ও অ্যানায়ন দেখো এখানে একটু ভালো করে দেখলে বুঝতে পারবা যে সোডিয়াম কি করলো, এই ইলেকট্রনটি দান করে দিল, এবং সেই ইলেকট্রনটি কে গ্রহণ করলো, ক্লোরিন গ্রহণ করলো। তখন তাদের মধ্যে কি হবে, একটা সম্পর্ক তৈরি হবে। কি আমরা জানি, সবসময় দেখি যে আশেপাশে যদি লক্ষ্য করি,
যে আদান প্রদানের মাধ্যমে আসলে আমাদের ভিতর সম্পর্ক তৈরি হয়। একইভাবে এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় ইলেকট্রন আদান প্রদানের ফলে, তখন এদের মধ্যে একটা নতুন করে সম্পর্ক বা বন্ধন তৈরি হলো, এটিকে বলা হয় আয়নিক বন্ধন। এরকম আরও বেশ কিছু বন্ধন আছে, যেমন সমযোজী বন্ধন, এরপর ধাতব বন্ধন, এগুলো তোমরা পরবর্তী ক্লাসে গেলেই বুঝতে পারবে। তবে এই বন্ধনটি হচ্ছে আমার আয়নিক বন্ধন। তাহলে যদি সোডিয়াম ক্লোরাইড কীভাবে গঠিত হয়, এই যে যৌগটা তৈরি হলো এই যৌগটাকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড অনেক সময় পরীক্ষায় আসে যে কিভাবে এই সোডিয়াম ক্লোরাইড, এটাকে খাবার লবণও বলা হয়ে থাকে, ভালো করে মনে রাখবে এটাকে কি বলা হয়, খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি হয়। তখন উত্তরটি হবে এভাবে যে সোডিয়ামের শেষ কক্ষপথের একটি ইলেকট্রন দান করে সে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং দানকৃত ইলেকট্রনটি ক্লোরিন পরমাণু গ্রহণ করে সে তার নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে এবং তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয়। এখানে ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, যার ফলে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনের ফলে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে খাবার লবণ অথবা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে থাকে। তাহলে এই গেল হচ্ছে আমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম নিয়ে আলোচনা। তো আমি আরেকটি কথা বলেছিলাম যে আমরা দেখলাম যে এখানে কি ইলেকট্রন দান করলে ধনাত্মক হচ্ছে এবং ইলেকট্রন গ্রহণ করলে কেন ঋণাত্মক হচ্ছে, এই বিষয়টি আমাদের সবসময় মাথায় কনফিউশন থাকে যে আমরা কখন ধনাত্মক দেব আর কখন ঋণাত্মক দেব। প্রথমত তোমাদের মনে রাখার জন্য আমি উপরে লিখে রাখছি যে দান করলেই পজিটিভ মানে ধনাত্মক চার্জ দিতে হবে, আর গ্রহণ করলে নেগেটিভ চার্জ তার উপরে দিতে হবে। কী জন্য আসলে আমরা এই ধনাত্মক আর ঋণাত্মক চার্জ দিই? আমরা যদি প্রথম দিনের ক্লাসটি ভালো করে থাকি তাহলে আমরা দেখেছি যে আমরা সোডিয়াম নিয়ে যেহেতু বললাম সোডিয়ামের কথাই বলি। সোডিয়াম হচ্ছে 11, প্রোটন সংখ্যাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, প্রোটন সংখ্যা হচ্ছে এর 11, আর প্রোটন সংখ্যার সমান সংখ্যক কী থাকে, ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা যখন সমান থাকে তখন তারা আধান নিরপেক্ষ থাকে। তাহলে আমরা প্রোটনের চার্জ জানি কি, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, প্রোটন কণিকাটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় আর ইলেকট্রন সবসময় হয় ঋণাত্মক। তাহলে এখানে প্রোটন 11টা প্রোটন 11টা ইলেকট্রন, তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে +11 আর -11। যখন সমান সমান থাকছে তখন তাদের যদি আমরা যোগ করি, এরা তো একটা পরমাণুর ভিতরেই আছে তাই না, যদি আমরা তাদের যোগ করি তাহলে তাদের যোগফল হবে 0। এখানে 0 লেখা না লেখা একই কথা। তার মানে এটা কি আধান নিরপেক্ষ অবস্থা। আধান মানে কি চার্জ, তাদের মধ্যে কোনো চার্জ নেই, 0 হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা একটু আগেই দেখলাম যে সোডিয়াম কি করলো, এই ইলেকট্রনটি দান করে দিছে। তার মানে কি তোমার কাছে ধরো 10 টাকা ছিল বা 11 টাকাই বলি, তোমার কাছে 11 টাকা ছিল, তুমি 1 টাকা দান করে দিলা, তোমার কাছে কয় টাকা থাকবে? অবশ্যই 10 টাকা। তাহলে একইভাবে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দান করে দেয় তাহলে তার ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে কত হবে? তার ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে তখন হবে 10। এখন দেখো প্রোটন আর ইলেকট্রনের কি সংখ্যার তারতম্য দেখা গেল। তাহলে এখানেও কত হবে, যেহেতু মাইনাস ঋণাত্মক এও ঋণাত্মক, এখন যদি আমরা তাদের যোগ করি তাদের যোগফল অবশ্যই হবে +1। দেখো এ কারণেই আমরা এখানে প্লাস দিয়ে থাকি। এরপর যদি সে 2টা ইলেকট্রন দান করে, যদিও এখানে অত সহজে 2টা ইলেকট্রন দান করবে না, তারপরও আমরা বোঝার খাতিরে আমরা দেখি যে যদি সে 2টা ইলেকট্রন দান করে তাহলে তার ইলেকট্রন বিন্যাস তখন কত হয়ে যাবে, শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন দান করবে এবং এই 8টি তার আগে যেটি ছিল
সেখান থেকে একটা ইলেকট্রন দান করবে, তাহলে সেখানে হয়ে যাবে কত 7, তাহলে তার ইলেকট্রন কতটি 9টি হয়ে যাবে। তখন এখানে হবে 9, তাহলে এখানে তুমি 9 বসাও, তখন হয়ে যাবে +2, তখন এর উপরে অবশ্যই +2 চার্জ হবে। এরকম তুমি যতটা ইলেকট্রন সরাবা ঠিক ততটাই কি ধনাত্মক চার্জ দিতে হবে। ঋণাত্মক চার্জের ক্ষেত্রে ইলেকট্রন বাড়াচ্ছ, তার মানে কি ঋণাত্মক চার্জ বাড়াচ্ছ, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক তাহলে ঋণাত্মক চার্জ তুমি ওখানে বাড়াচ্ছ। তাহলে দেখো উদাহরণটা কি, আমরা ক্লোরিন ছিল 17, প্রোটন 17, ইলেকট্রনও 17, তাহলে +17 -17 সমান কী হবে, দুটাকে যোগ করলে 0। কিন্তু যখন তুমি একটা ইলেকট্রন বাড়ালা, যখনই একটা ইলেকট্রন বাড়াবো তখন কি হবে, আমার কাছে 17 টাকা ছিল, 17টা ইলেকট্রন ছিল, আমি একটা ইলেকট্রন ক্লোরিন সোডিয়াম থেকে নিয়ে নিছি, তাহলে আমার ইলেকট্রন হয়ে গেল কতটি 18টি। ইলেকট্রন যদি 18টি হয় তাহলে এখানে -18, তাহলে দুটাকে যোগ করলে কত হবে -1, তাহলে দুইটা যোগফল কত হবে -1। এজন্য যখন একটি ইলেকট্রন গ্রহণ করে তখন তার উপরে মাইনাস চিহ্ন দেওয়া হয়। আর 1 সচরাচর লেখা হয় না, শুধু মাইনাস দ্বারা এখানে বোঝায় যে এর চার্জ -1, মানে একটি ইলেকট্রন সে গ্রহণ করেছে। যদি সে 2টি ইলেকট্রন গ্রহণ করে তখন -2, 3টি ইলেকট্রন গ্রহণ করলে -3। তোমাদের অনেকেরই প্রবলেম হয় যে আমি মাইনাসটা সামনে দেবো না পিছনে দেবো। এটা আসলে তেমন কোনো ব্যাপার না, তুমি যেখানেই খুশি -2 লিখতে পারো অথবা 2- লিখতে পারো। তাহলে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো যে একটা পরমাণু কখন ধনাত্মক হয় কখন ঋণাত্মক হয়। তাহলে ওভারঅল আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, মৌলের ইলেকট্রন বিন্যাস, কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে একটি পরমাণুতে, এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলের ধর্ম দেখলাম, কখন একটি মৌল নিষ্ক্রিয় এবং কখন সক্রিয় হয়। কখন নিষ্ক্রিয় সক্রিয় হয়, যখন শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে তখন নিষ্ক্রিয়, এবং 8টি অপেক্ষা কম বা বেশি থাকলে সক্রিয়। ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, সে নেগেটিভ চার্জ হয়ে যাবে, মানে কি অ্যানায়নে পরিণত হবে। ইলেকট্রন দান করলে কি হয়, সে ধনাত্মক হয়ে যায়, তাহলে তাকে বলা হয় ক্যাটায়ন। এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা কি থাকে, আকর্ষণ বল থাকে। এই আকর্ষণের কারণে তারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন যৌগ গঠন করে। এবং সবশেষ আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে কেন দান করলে পজিটিভ হয় আর কেন গ্রহণ করলে নেগেটিভ হয়। আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।